আগে হলো শেখ হাসিনা বিক্রি করেছিল স্মার্ট কার্ড এবং সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছিল। তো এখন হলো নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরাও একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। তো ফলত আমাদের পুরো জীবন চক্রের যে বাংলাদেশের মানুষের আছে এটাতে বড় একটা অংশ জুড়ে যেহেতু কৃষি ব্যবস্থা রয়েছে এবং সেই কৃষি ব্যবস্থা থেকে চিন্তা করে কিন্তু মাওলানা ভাসানী তার দলের একটি মার্কা রেখেছিলেন হলেন ধানের শীষ। অবশ্যই সেই মার্কা চুরি হয়ে গিয়েছিল, মাওলানা ভাসানী এখন আছেন, নাম আছে, মার্কাটা চুরি হয়ে গিয়েছে। মাওলানা ভাসানী হল কৃষক নির্ভর একটি রাজনীতি বাংলাদেশে সূচনা করেছিলেন। যদি মাওলানা ভাসানী সেই মার্কাটা ওনার কাছে থাকতো তাহলে আজকে ধান মার্কা হলো পানির নিচে তলিয়ে যেত না। তো এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশের হাওড়ে যদি ধান এটা কই চলে গেছে, তাহলে পানির নিচে তলিয়ে গিয়েছে। অবশ্যই হলো ধান মার্কা ক্ষমতায় আছে, কিন্তু বাস্তব যে ধান সেটা হলো পানির নিচে এখন আছে, যেখানে হলো কৃষকরা সারাদিন হাহাকার করে। আমাদের যে ধানটা হয়ে গিয়েছে এখন ব্যবহারের একটি অস্ত্র। যে ধানটা আমরা রক্ষা করার কথা, সেই ধানের মার্কা বগুড়া থেকে ছেড়ে হলো গুলশানে চলে এসেছে। ফলত এখন প্রায়োগিক অর্থে ব্যবসায়ী যারা রয়েছে, সিন্ডিকেট যারা রয়েছে, এই ধান কেন্দ্রিক তাদেরকে হলো সংযোজন করা এবং তাদেরকে পুনর্বাসন করাই দায়িত্বের জায়গা প্রধানমন্ত্রী। অথচ বগুড়ার যে সন্তান জিয়াউর রহমান থেকে বাংলাদেশের রাজনীতি দিকপাল জগতের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন, সেই বগুড়াতে কিন্তু ছেড়ে চলে গিয়েছেন। অর্থাৎ গ্রাম বাংলা ভালো লাগে না, এখন গুলশানের যারা ব্যবসায়ী, যাদের কাছে টাকা আছে, সিন্ডিকেট টাকা আছে, হাওয়া ভবনে যাদের সাথে যোগাযোগ ছিল, তাদের কাছে আজকে ধান চলে গিয়েছে। এটা হলো বর্তমান আমাদের হলো রাজনীতি। তবে অর্থনৈতিক কাঠামোর যদি দিকে আমরা তাকাই, আমাদের বাজেটে প্রায় 11 থেকে 12% হলো এই কৃষি সেক্টরের সাথে জড়িত। ফলত আগামী যে বাজেটটা আসতেছে সেই বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, সেই কার্ডের অ্যাক্সেসিবিলিটি একটা কৃষক তার কার্ডের কতটুকু সরকার জায়গাতে অ্যাক্সেস করতে পারে সেই সুযোগটা আমাদের সৃষ্টি করতে হবে। আগে হলো শেখ হাসিনা বিক্রি করেছিল স্মার্ট কার্ড এবং সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে গিয়েছিল, নগদ থেকে শুরু করে A2I যে প্রজেক্ট গুলা ছিল সেগুলাতে। তো এখন হলো নতুন প্রজেক্ট এসেছে, খালের প্রজেক্ট, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, অনেকগুলো কার্ড বাংলাদেশে এসেছে। তো আমরাও একটা নতুন কার্ড সূচনা করতেছি, সেটা হলো লাল কার্ড। এটা হলো পরবর্তীতে এই কার্ডগুলো যখন ব্যর্থ হবে আমরা লাল কার্ডটা সূচনা করবো মাঠের মধ্যে। কর্মসংস্থানের জায়গা যদি দেখি, সেখানে প্রায় 35% বাংলাদেশের মানুষ কৃষি খাতে নিয়োজিত আছে। ফলত এই সেক্টরটা যদি আনস্টেবল হয় বা অস্থিতিশীল হয়, তখন কিন্তু বাংলাদেশের ইকোনমিতে যেভাবে হলো ডিরেক্ট এটাতে এফেক্টেড হবে বা ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ভাবে কর্মসংস্থানে বড় একটি ধাক্কা নেমে আসবে। তাহলে আমরা যদি সেক্টর ভিত্তিক কথা বলি, রিমিটেন্স সেক্টর আমাদের সেক্টর আছে, এটা হলো গালফ কান্ট্রি যেগুলো আছে সেগুলো তো অলরেডি ধাক্কা আমাদের পড়ে গেছে। সেখানে হলো প্রতিদিনই হলো বোমা পড়ার কারণে সেখানে একটা আনস্টেবল সিচুয়েশন শুরু হয়েছে। দ্বিতীয়ত যে বিষয় হলো গার্মেন্টস খাত। গার্মেন্টস খাতও সেখানে একটা অস্থিতিশীল। অনেক ব্যবসায়ী ফোন দিয়ে বলে যে আমরা বিদ্যুতের লাইন পাচ্ছি না, গ্যাসের লাইন পাচ্ছি না, যে আশা ভরসা করে গুলশান অফিসে টাকাগুলো রেখে এসেছিলাম, ইনভেস্টমেন্ট করে লস হয়ে গিয়েছে। তো তারপরে আমাদের যে কৃষি খাত আছে, কৃষি খাতের যদি এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা যাই, তাহলে ভবিষ্যতে যদি আমাদের ফুড ক্রাইসিস হয়, সেটা সরকার কিভাবে ট্যাকল দেবে, আমরা বলে বড় বড় কথা না শুনে সেটা হলো অ্যাকশন প্ল্যানিং সরকারের কাছে চাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টা, সরকার থেকে অনেকগুলো প্রস্তাবনা নেওয়া হয়েছে, রিসেন্টলি একটি প্রস্তাব এসেছে, সেটা হলো পদ্মা ব্যারেজ, অর্থাৎ হলো তিস্তা প্রকল্প, যেটার মধ্যে বড় একটি জায়গা জুড়ে রয়েছে এই কৃষি খাত, যাতে হলো আমরা ব্যবস্থাপনা করতে পারি, কৃষকদেরকে এই সেচের আওতায় নিয়ে আসতে পারি, সে বিষয়ে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে। এবং সেটার যে টাকা, সেটা সংস্থাপনের জায়গা থেকে সরকার বলেছে এটা ওন ফান্ডে হলো আমরা করব। তো সেখানে অনেক ইকোনমিস্ট থেকে শুরু করে যারা অ্যানথ্রোপোলজি এবং জিওপলিটিক্স এর বিশেষজ্ঞবিদ রয়েছেন, তারা প্রশ্ন উঠিয়েছেন যে আপনি একটি জায়গা হলো সেচ প্রকল্প বানালেন, কিন্তু এটার পানি ব্যবস্থা থেকে শুরু করে যার কাছে নাটাই, তাদের সাথে যদি আপনি একটি চুক্তিতে না যেতে পারেন, সাউথ এশিয়ান যদি ওয়াটার ম্যানেজমেন্ট সিকিউরিটি জায়গা যদি আমরা কন্ট্রিজ জায়গা না যেতে পারি,
সাউথ এশিয়ান স্ট্যাবিলিটির জায়গায় যদি আমরা না যেতে পারি, তাহলে তিস্তা ব্যারেজ এই 50,000 কোটি টাকাকে জলে বলা হবে নাকি, সেটা হলো তারা প্রশ্ন রেখে গিয়েছেন। তো প্রশ্নটা কিছু কিছু জায়গায় একটা উদাহরণ দিচ্ছি। ফিরোজ আহমেদ গণসংহতির উনি অন্যতম রাজনৈতিক কাউন্সিলের সদস্য এবং প্রতিনিয়ত উনি এনভায়রনমেন্ট থেকে শুরু করে পলিটিক্যাল ডেপথ ইনসাইট গুলো উনি নিয়ে আসেন। তো ওনার এই দলের একজন নেতা কিন্তু প্ল্যানিং মিনিস্ট্রির প্রতিমন্ত্রী হিসাবে আছেন, অর্থাৎ ওনার এই দলের একজন হলো এই ধরনের পরিকল্পনাগুলো করে, আবার এই দল থেকে উনি ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছেন। তো তাদেরই প্ল্যান, তাদেরই ব্যাখ্যা আমরা একটু বিশ্লেষণ করি। তো সেই জায়গা থেকে তিস্তা যে প্রকল্প হচ্ছে, আমরা মনে করি যে সাউথ এশিয়ান স্ট্যাবিলিটির দিকে সরকার নজর দেওয়া উচিত। জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছিলেন ইকোনমিক, কালচারাল এবং আমাদের পলিটিক্যাল যে স্ট্যাবিলিটির জায়গাটায় কথা কাজ করার কথা ছিল, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। রিসেন্টলি হলো আমাদের সাউথ এশিয়ান যে ডেভেলপমেন্টটা হয়েছে, সেটা হলো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে। ফলত আমাদের এখানে আমাদের ফুড যে সিকিউরিটি, সেটা কিন্তু আমরা ইন্ডিয়ার উপরে অনেকটুকু ডিপেন্ড করে থাকি। সেখানে তারা নতুন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।